আচ্ছা, আপনার হাতে যে রিমোট কন্ট্রোলটা আছে বা যে ওয়াইফাই দিয়ে আপনি এটা দেখছেন, এই সব কিছু, এই পুরো ওয়্যারলেস দুনিয়ার স্বপ্ন একজন মানুষ দেখেছিলেন আজ থেকে ১০০ বছরেরও বেশি আগে। তার নাম নিকোলা টেসলা। কিন্তু ভাবুন তো, এত বড় একজন জিনিয়াস, যিনি ভবিষ্যৎকে যেন হাতের মুঠোয় দেখতে পেতেন, তার জীবনের শেষটা হলো কি? একাকিত্ব আর বিস্মৃতির এক গভীর অন্ধকারে। চলুন আমরা একটু সময় পিছিয়ে যাই, একেবারে টেসলার জীবনের শেষ দৃশ্যে। সালটা ১৯৪৩, জানুয়ারি মাসের ৮ তারিখ। জায়গা নিউ ইয়র্কার হোটেল, ঘর নম্বর ৩৩-২৭। সেখানে ৮৬ বছর বয়সী এক বৃদ্ধের মৃতদেহ পাওয়া যায়। গত ৯ বছর ধরে তিনি এই হোটেলেই থাকতেন, কিন্তু তার কাছে হোটেলের বিল মেটানোর মতো পয়সাও ছিল না। ভেবে দেখুন একবার পরিহাসটা, যে মানুষটা নিজের আবিষ্কার মানে অল্টারনেটিং কারেন্ট বা এসি দিয়ে পুরো পৃথিবীকে আলোয় ভরিয়ে দিলেন, সেই মানুষটার কাছেই নিজের হোটেলের ঘরের বিল দেওয়ার মতো পয়সা ছিল না। এখান থেকেই তো আসল প্রশ্নটা উঠে আসে, তাই না? যে মানুষটাকে বিংশ শতাব্দীর অন্যতম সেরা উদ্ভাবক বলা হয়, তিনি কিভাবে প্রায় কপর্দক শূন্য বিস্মৃত অবস্থায় মারা যান? কেন আমরা স্কুলে টমাস এডিসন বা অ্যালবার্ট আইনস্টাইনের নাম যতবার শুনেছি, টেসলার নাম ততবার শুনিনি? তার জীবনটা কি শুধু একটা দুঃখের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য? আমরা যদি বলি টেসলার স্বাভাবিক মৃত্যু হয়নি, যদি বলি তাকে একবার নয় বরং তিনবার হত্যা করা হয়েছিল, অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই বিশ্লেষণটিতে আমরা সেই ৩টি হত্যাকাণ্ডেরই ফাইল খুলতে চলেছি: অর্থনৈতিক হত্যা, শারীরিক হত্যা আর সবশেষে ঐতিহাসিক হত্যা। চলুন তদন্ত শুরু করা যাক। প্রথমেই আসা যাক অর্থনৈতিক হত্যাকাণ্ডে। দেখুন, একজন বিজ্ঞানীকে শেষ করে দেওয়ার সবচেয়ে সহজ উপায় কি? তার গবেষণার টাকার যোগান বন্ধ করে দেওয়া। টাকা না থাকলে গবেষণা হবে না, আর গবেষণা না হলে একজন বিজ্ঞানী তো জীবন্ত থেকেও মৃত, তাই না? টেসলার সাথে ঠিক এটাই করা হয়েছিল। এই গল্পের শুরুটা হয় ইতিহাসের এক বিখ্যাত লড়াই দিয়ে, যার নাম কারেন্টের যুদ্ধ বা ওয়ার অফ কারেন্টস। লড়াইটা ছিল দুই মহারথীর মধ্যে। একদিকে ছিলেন সেই সময়ের সুপারস্টার বিজ্ঞানী টমাস এডিসন, আর তার অস্ত্র ছিল ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। আর অন্যদিকে ছিলেন আমাদের নায়ক নিকোলা টেসলা, যার হাতে ছিল ভবিষ্যতের অস্ত্র, অনেক বেশি শক্তিশালী অল্টারনেটিং কারেন্ট বা এসি। দেখুন, টেকনিক্যালি বলতে গেলে এই দুটো সিস্টেমের মধ্যে কোনো তুলনাই চলে না। অ্যাডিসনের ডিসি ছিল অনেকটা দুর্বল, মাত্র ২-৩ কিলোমিটারের বেশি বিদ্যুৎ পাঠাতে পারত না। মানে শহর জুড়ে প্রতি মোড়ে মোড়ে পাওয়ার স্টেশন বসাতে হতো, যা ছিল অসম্ভব খরচের ব্যাপার। আর সেখানে টেসলার এসি, ওটা ছিল গেম চেঞ্জার। শত শত কিলোমিটার দূরে বিদ্যুৎ পৌঁছে যেত, খরচও অনেক কম। মানে সোজা কথায় টেসলার জয়টা ছিল সময়ের অপেক্ষা। আর টেসলার এই অসাধারণ প্রযুক্তি দেখে এগিয়ে আসেন সেই সময়ের এক বড় শিল্পপতি, জর্জ ওয়েস্টিংহাউস। তিনি ১৮৮৮ সালে টেসলার সাথে একটা চুক্তি করেন। আর সেই চুক্তির একটা ছোট্ট ক্লজ ছিল, যেটাই টেসলার জীবন বদলে দেওয়ার কথা ছিল। ক্লজটা ছিল, যত হর্স পাওয়ার এসি বিদ্যুৎ বিক্রি হবে তার জন্য টেসলা $২.৫ করে রয়্যালটি পাবেন। একটু ভাবুন তো, আজকের দিনে সারা পৃথিবীতে কত বিদ্যুৎ ব্যবহার হয়? ওই চুক্তিটা বলবৎ থাকলে টেসলা হতেন পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার, কোনো সন্দেহ নেই। কিন্তু ইতিহাসে সবসময় একটা কিন্তু থাকে। এডিসনের সাথে লড়াইয়ে ওয়েস্টিংহাউসের কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল। তখন ওয়েস্টিংহাউস টেসলার কাছে এলেন, প্রায় হাতজোড় করে বললেন, এই রয়্যালটি দিতে থাকলে কোম্পানিটা আর বাঁচবে না। আর টেসলা, তিনি তো অন্য ধাতুতে গড়া ছিলেন, টাকা পয়সা খ্যাতি এসবের ঊর্ধ্বে ছিলেন তিনি। তিনি বিশ্বাস করতেন তার জন্মই হয়েছে মানবজাতির ভালোর জন্য। তাই তিনি এক মুহূর্তও ভাবলেন না, নিজের হাতে ছিঁড়ে ফেললেন সেই $1 বিলিয়ন চুক্তিপত্রটা। টাকা হারিয়েও টেসলা কিন্তু দমে যাননি, বরং তিনি হাত দিলেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নে, ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার। আর এর জন্য তিনি ফান্ডিং জোগাড় করলেন সেই সময়ের সবচেয়ে প্রভাবশালী ফিন্যান্সার জেপি মর্গানের কাছ থেকে। মর্গানকে তিনি বোঝালেন যে এটা একটা রেডিও টাওয়ার হবে মার্কিনিকে টেক্কা দেওয়ার জন্য। কিন্তু টেসলার মাথায় ঘুরছিল অন্য কিছু, এমন কিছু যা পৃথিবীকে বদলে দিতে পারত। টেসলার আসল প্ল্যানটা ছিল অবিশ্বাস্য। তিনি এই টাওয়ার দিয়ে সারা পৃথিবীতে বিনামূল্যে ওয়্যারলেস বিদ্যুৎ পৌঁছে দিতে চেয়েছিলেন। ভাবা যায়,
যখন তিনি আরও টাকার জন্য মর্গ্যানের কাছে গেলেন আর এই প্ল্যানটা খুলে বললেন, মর্গ্যান শুধু একটা প্রশ্ন করেছিলেন, আর সেই প্রশ্নটাই ছিল টেসলার কফিনের শেষ পেরেক। তিনি বলেছিলেন, যদি সবাই এমনি এমনি শক্তি পেয়ে যায় তাহলে আমরা মিটারটা বসাবো কোথায়? ব্যাস, খেলা শেষ। যে মুহূর্তে মর্গ্যান বুঝলেন যে বিনামূল্যে বিদ্যুৎ তার পুরো ব্যবসা, তার তামার খনি, তার জ্বালানির সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে, তিনি শুধু ফান্ডিংই বন্ধ করলেন না, টেসলাকে এমনভাবে ব্ল্যাকলিস্ট করলেন যাতে আর কেউই তাকে টাকা না দেয়। এভাবেই সম্পূর্ণ হল টেসলার প্রথম, অর্থাৎ অর্থনৈতিক হত্যাকাণ্ড। অর্থনৈতিকভাবে তো টেসলাকে শেষ করে দেয়া হলো, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এবার আমরা তদন্তের দ্বিতীয় পর্যায়ে যাব, তার শারীরিক মৃত্যু। আর বিশ্বাস করুন, এখানকার ঘটনাগুলো আরও বেশি রহস্যময়। চলুন আবার সেই হোটেলের ঘরে ফিরে যাই। 5ই জানুয়ারি টেসলার ঘরের দরজায় একটা ডু নট ডিস্টার্ব সাইন ঝোলানো হয়। তারপর পুরো 48 ঘণ্টা নিস্তব্ধতা। কেউ ঢোকেনি, কেউ বেরোয়নি। অবশেষে 8 তারিখ সকালে একজন পরিচারিকা আর থাকতে না পেরে নিয়ম ভেঙে ঘরে ঢোকেন, আর যা দেখেন তা হিমশীতল করে দেওয়ার মতো। টেসলা মৃত। এখানেই প্রথম খটকাটা লাগে। খবর পেয়ে মেডিকেল পরীক্ষক এলেন এবং ঘোষণা করলেন টেসলার মৃত্যু হয়েছে আগের দিন, মানে 7ই জানুয়ারি, ঠিক রাত 10:30-এ। একবার ভাবুন, এটা 1943 সাল, আধুনিক ফরেন্সিক নেই, কোনো ক্যামেরা নেই, কোনো সাক্ষীও নেই। তাহলে একজন পরীক্ষক কিভাবে ঘড়ির কাঁটা মিলিয়ে মৃত্যুর এত নিখুঁত সময় বলে দিলেন? এটা কি অস্বাভাবিক নয়? মনে হয় না যেন কেউ আগে থেকেই সবটা জানত? রহস্য আরও ঘনীভূত হয় যখন মৃত্যুর খবর ছড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে এফবিআই হাজির হয়। আর তারা কি করল? টেসলার সারা জীবনের কাজ, প্রায় 80টা ট্রাঙ্ক ভর্তি তার নোটস, তার গবেষণা সব বাজেয়াপ্ত করে নিয়ে গেল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই কাজটা করা হলো এমন একটা এজেন্সিকে দিয়ে যাদের কাজ হলো ভিনদেশীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা। কিন্তু টেসলা তো আমেরিকারই নাগরিক ছিলেন। তাহলে কেন এই বেআইনি পদক্ষেপ? এফবিআই কি খুঁজছিল? আসলে আমেরিকান সরকারের এই তাড়াহুড়োর পেছনে ছিল টেসলার এক ভয়ঙ্কর আবিষ্কারের গুজব, নাম ডেথ রে। টেসলা দাবি করেছিলেন তিনি এমন একটা পার্টিকেল বিম অস্ত্র বানিয়েছেন যা 400 কিলোমিটার দূর থেকে এক লহমায় 10,000 যুদ্ধবিমানকে ছাই করে দিতে পারে। ভাবুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময়ে এমন একটা অস্ত্র যার হাতে থাকবে, সেই তো হবে পৃথিবীর অধীশ্বর। এফবিআই টেসলার সব কাগজপত্র তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, বিশেষ করে একটা বাক্স যেখানে ডেথ রের নকশা থাকার কথা। এই তদন্তের ভার দেওয়া হয় একজন এমআইটি প্রফেসরের ওপর, যার নাম জন ট্রাম্প। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের নিজের কাকা। তদন্ত শেষে জন ট্রাম্প রিপোর্ট দেন, ওসব ডেথ রে ফালতু কথা, বাক্সে একটা সাধারণ ইলেকট্রিক্যাল পার্টস ছাড়া কিচ্ছুই নেই। ব্যাস, সরকারিভাবে পুরো ব্যাপারটাকেই গুজব বলে চালিয়ে দেওয়া হলো। কিন্তু গল্পটা কি সত্যি এত সহজ? ডেথ রে কি শুধুই একটা বুড়ো বিজ্ঞানীর কল্পনা ছিল? তথ্য কিন্তু অন্য কথা বলে। 1980-র দশকে আমেরিকা যে স্টার ওয়ার্স ডিফেন্স প্রোগ্রাম শুরু করে, তার প্রযুক্তি ছিল হুবহু টেসলার আইডিয়ার মতো। পরে বেলগ্রেডের টেসলা মিউজিয়ামেও ডেথ রের কিছু টেকনিক্যাল নকশা পাওয়া যায়। আর অতি সম্প্রতি 2014 সালে ইসরায়েল আয়রন বিম নামে যে অস্ত্রটা দুনিয়াকে দেখিয়েছে, সেটাও টেসলার সেই ডেথ রেরই আধুনিক রূপ। তাহলে সত্যিটা কি? ডেথ রে কি গুজব ছিল, নাকি একটা সফল আবিষ্কারকে ধামাচাপা দেওয়া হয়েছিল? অর্থনৈতিকভাবে শেষ, শারীরিকভাবেও বিদায়। কিন্তু টেসলার বিরুদ্ধে আসল অপরাধটা করা হয়েছিল তার মৃত্যুর পরে। এটাই তৃতীয় হত্যাকাণ্ড, ঐতিহাসিক মুছে ফেলা। কারণ একজন মানুষকে মেরে ফেলা যায়, কিন্তু তার আইডিয়াকে, সেটা আরও অনেক বেশি কঠিন এবং ভয়ঙ্কর। মনে আছে সেই 80টা ট্রাঙ্কের কথা যা এফবিআই নিয়ে গিয়েছিল? তার মধ্যে মাত্র 60টা ফেরত দেওয়া হয়েছিল। বাকি 20টা ট্রাঙ্ক আজও, মানে প্রায় 80 বছর পরেও, মার্কিন সরকার সেগুলোকে টপ সিক্রেট বা ক্লাসিফাইড করে রেখেছে। কারণ জাতীয় নিরাপত্তা। একবার ভেবে দেখুন, 80 বছর আগে মারা যাওয়া একজন বিজ্ঞানীর কাগজে এমন কি থাকতে পারে যা আজকের দিনেও একটা দেশের জন্য বিপজ্জনক? আর এই মুছে ফেলার সবচেয়ে বড় প্রমাণ তো আমরা নিজেরাই। আমাদের স্কুলের বিজ্ঞানের বইগুলো খুলে দেখুন, অ্যাডিসন, মার্কনি, আইনস্টাইন, এদের কথা বারবার লেখা আছে। কিন্তু টেসলার নাম প্রায় নেই বলেই চলে। অথচ জানেন কি, রেডিও আবিষ্কারের জন্য যে মার্কনি নোবেল পেয়েছিলেন, তিনি আসলে টেসলার 17টি পেটেন্ট ব্যবহার করেছিলেন।
আমাদের এমন একটা ইতিহাস শেখানো হয়েছে যেখান থেকে টেসলাকে যেন সযত্নে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন কেন টেসলাকে এভাবে মুছে ফেলার চেষ্টা করা হলো? উত্তরটা আসলে খুব সহজ এবং একটু অস্বস্তিকর। দেখুন, আমাদের সমাজ সেই সব আবিষ্কারকেই মাথায় তোলে নাচে যা বর্তমান অর্থনৈতিক সিস্টেমকে আরও শক্তিশালী করে। কিন্তু যদি কোনো আবিষ্কার সেই সিস্টেমটাকেই ভেঙে ফেলতে চেয়ে, যেমন টেসলার বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার স্বপ্ন, তখন সেই সিস্টেমই একজোট হয়ে সেই আবিষ্কার এবং আবিষ্কারককে ইতিহাস থেকে মুছে ফেলে। তাহলে আমাদের এই দীর্ঘ তদন্তের শেষে রায়টা কি দাঁড়ালো? রায়টা হলো টেসলাকে থামিয়ে দেয়া হয়েছিল। অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি সবাই মিলে তাকে পরিকল্পিতভাবে থামিয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যিই সফল হতে পেরেছিল? টেসলা নিজে একবার একটা অসাধারণ কথা বলেছিলেন, বর্তমানটা তাদের হোক, কিন্তু ভবিষ্যৎটা আমার, যার জন্য আমি কাজ করেছি। আজ আমরা যে ওয়্যারলেস দুনিয়ায় বাস করছি, এটাই তো টেসলার সেই ভবিষ্যৎ। তাকে হয়তো ৩ বার হত্যা করা হয়েছিল, কিন্তু তার স্বপ্নকে, তার আইডিয়াকে হত্যা করা যায়নি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? তার আরও কত যুগান্তকারী স্বপ্ন ওই গোয়েন্দা সংস্থার ক্লাসিফাইড ফাইলে ধুলোবালি মেখে পড়ে আছে, যা হয়তো আমাদের পৃথিবীকে আরও বদলে দিতে পারত? উত্তরটা হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না।